হ্যাঁ, সেই যুবক রানী কনককে অনেক বেশি ভালোবাসতো, কিন্তু চাচা কথার মাঝে থেমে যেতেই সকলে তার দিকে তাকিয়ে দেখে। বৃদ্ধ চাচা চোখ মুছছেন তার পরনের কাপড় দিয়ে। কাকন বলে ওঠে। কিন্তু কি চাচা, বলুন না কি হয়েছিল তারপর। চাচা নিজের চোখ মুছে আবার বলতে শুরু করেন। বেশ ভালোই যাচ্ছিল তাদের দিনকাল, কিন্তু হঠাৎ এক রাতে রানীকে হত্যা করা হয়। কে হত্যা করেছে, কেন করেছে জানা যায়নি। আশ্চর্যের বিষয় হলো রানী কনকের মৃতদেহ কেউ কখনো আর খুঁজে পায়নি। হঠাৎ সকলের মন খারাপ হয়ে গেল রানীর এমন করুণ পরিণতি শুনে। কেউ আর কিছু না বলে মহল হতে বেরিয়ে যায় আশপাশের দৃশ্য দেখতে। মন ভালো করার আর কোনো উপায় জানা নেই তাদের। তাই সকলেই স্থান ত্যাগ করে। শুধু রয়ে যায় কাকন আর বৃদ্ধ চাচা। তিনি এখনও কেঁদে যাচ্ছেন। কাকনের মায়া হয়। সে এগিয়ে আসে বৃদ্ধ চাচার দিকে। সে বৃদ্ধ চাচাকে সান্ত্বনা দিতে থাকে। কিছু সময় পর বৃদ্ধ চাচা স্বাভাবিক হতেই সে বৃদ্ধ চাচাকে নিয়ে আরও মহল ঘুরে দেখতে থাকে। এমন সময় চাচা বলে ওঠেন। তোমাকে একটা কথা বলি মা। কাকন হাঁটতে হাঁটতেই ক্ষীণ স্বরে জবাব দেয়। বলুন চাচা। বৃদ্ধ চাচা একবার চারপাশে তাকিয়ে নিয়ে ফিসফিসিয়ে বলে ওঠেন। রানী কনক সাধারণ মানুষ ছিলেন না। কথাটা কাকনের কানে যেতেই সহসা তার পা দুটি থেমে যায়। সে পেছনে ফিরে বৃদ্ধ চাচার দিকে প্রশ্নাত্মক চাহনিতে বলে। মানুষ ছিলেন না মানে কি বলতে চাইছেন আপনি? বৃদ্ধ চাচা কাকনের দিকে তাকিয়ে মাথা নেড়ে হ্যাঁ জানান। তিনি আরও বলেন। রানী কনকের কাছে জাদু শক্তি ছিল। কাকন খানিকটা অবাক হলেও সেসব পাত্তা না দিয়ে বৃদ্ধ চাচাকে আশ্বস্ত করে বলে। চাচা, জাদু বলে কিছুই নেই। আপনি 2026 সালে এসে এখনো জাদু বিশ্বাস করেন? বৃদ্ধ চাচা কাকনের কথার পরিপ্রেক্ষিতে রহস্যময়ভাবে বলেন। তাহলে তুমি যখন রানী কনকের ছবি স্পর্শ করলে তখন তোমার হাতে গরম কিছু ছাঁকা খান লাগলো, কিন্তু ওই ছেলেটা যখন ছবিতে হাত দিল তার কেন ছাঁকা লাগেনি বলতে পারো? কাকন বৃদ্ধ চাচার কথায় অবাক হলো। তিনি কি করে জানলেন তখন ছবিতে হাত দিতেই তার হাতে গরম ছ্যাঁকা লেগেছিল? কাকন কিছু বলতে যাবে, তখন বৃদ্ধ চাচা আবার বলতে লাগলেন। তুমি এখানে আসার পূর্বে ইন্টারনেটের ছায়ামহল নিয়ে কোনো তথ্য কেন পাওনি? তাছাড়া তোমরা এই জঙ্গলে সকাল থেকে ঘুরেছিলে, কই তখন তো ছায়ামহলের খোঁজ পাওনি। তাহলে রাত নামতে কি এমন হলো যে তোমরা এই মহল দেখতে বলে? কাকুন, বৃদ্ধার কথা শেষ হতেই দূর থেকে স্বামীরের গলার স্বর ভেসে এলো। কাকন সেই দিকে তাকিয়ে উচ্চস্বরে বলে উঠল। আমি আসছি। তারপর বৃদ্ধার কথার জবাব না দিয়ে সে তার সঙ্গীদের কাছে চলে গেল। কিন্তু তার অগোচরে দুজন মানুষের চোখাচোখি হতে ভুলল না। বৃদ্ধ আর দাঁড়িয়ে না থেকে সেও চলে যায় কাকনদের কাছে। এদিকে সকলে ঘন সবুজ জঙ্গলের মাঝে বনভোজনের আয়োজন করে ফেলেছে, যেন এক টুকরো উৎসব। বড় বড় গাছের ছায়ার নিচে মাটির উপর রঙিন চাদর পেতে সাজিয়ে রাখা হয়েছে নানা রকম খাবার। এক পাশে বড় হাঁড়িতে ধোঁয়া উঠছে গরম খিচুড়ির, অন্য পাশে মুরগির ঝোল ধীরে ধীরে ফুটছে। মশলার দারুণ সুবাস ছড়িয়ে কাঠের আগুনে রান্না হওয়া খাবারের গন্ধ পুরো বনভূমিকে আরও ক্ষুধার্ত করে তুলছিল। কাকনরা সবাই মিলে রান্নার কাজে ব্যস্ত। কেউ সবজি কাটছে, কেউ মাংস মাখাচ্ছে, আবার কেউ আগুনে বাতাস দিয়ে আঁচ বাড়াচ্ছে। খাবারের তালিকায় ছিল গরম খিচুড়ি, মুরগির রোস্ট, কাবাব, ভর্তা, সালাদ আর ঠান্ডা কোমল পানীয়। মিষ্টির জন্য রাখা হয়েছিল পায়েস, জিলাপি আর নানা রকমের ফল। রান্না শেষ হলে কলা পাতায় বা প্লেটে খাবার পরিবেশন করা হয়। ধোয়া ওঠা গরম খাবারের সাথে চারপাশের প্রকৃতির পরিবেশ যেন স্বাদকে আরও বাড়িয়ে দিয়েছিল। হাসি ঠাট্টা আর খাওয়া দাওয়ার আনন্দে বনভোজনের পুরো পরিবেশ হয়ে উঠেছিল প্রাণবন্ত ও উৎসবমুখর। কাকনরা সবাই কাল চলে যাবে এখান থেকে। সকলে যেই কাজের জন্য এসেছিল, অর্থাৎ শুটিংয়ের লোকেশন দেখার জন্য, তা এখন সম্পূর্ণ হয়েছে। তাই তারা আর বেশি দেরি করবে না। কাল সকলে চলে যাবে। তাই আজ তারা ছোট করে একটা বনভোজনের আয়োজন করছিল। দেখতে দেখতে সন্ধ্যা নেমে এলো। জঙ্গল হওয়ার দরুন পরিবেশটা আরও গা ছমছমে হয়ে উঠছে। আজ সকলে মিলে জোট বেঁধে বৃদ্ধ চাচার কাছে অনুরোধ করে আজকের রাতটা তারা ছায়ামহলে কাটাতে চায়। যেহেতু কাল সবাই চলে যাবে, তাই বৃদ্ধ চাচা তাদের সম্মতি দেন। রাত হয়েছে কেউ জানে না। তারা এতক্ষণ বাইরে আড্ডা দিতে ব্যস্ত ছিল। এই আড্ডার মাঝেই রাতের খাবারের পর্ব শেষ করে সকলে মহলের উদ্দেশ্যে পা বাড়ায়। সামনে দীর্ঘ করিডোরে সেই রাজা রানীদের ছবি। করিডোরের ডান দিকে সারি সারি থাকা কক্ষ, প্রতিটি দরজায় পুরনো কাঠ আর কালচে ধাতুর তৈরি। কিছু কক্ষের দরজা সামান্য খোলা,
ভেতরে অন্ধকারে ঢাকা পুরনো আসবাবপত্র আর ধুলামাখা পর্দা দেখা যায়। আবার কিছু কক্ষ শক্ত তালায় বদ্ধ, যেন বহু শতাব্দী ধরে কেউ সেখানে প্রবেশ করেনি। দেওয়ালের পাশে ঝুলে থাকা মশালদানি আর ফিকে হয়ে যাওয়া রাজকীয় চিত্রগুলো পুরো পরিবেশকে আরও রহস্যময় করে তুলেছে। কিন্তু সেই সব দরজার মাঝখানে একটি দরজা ছিল সম্পূর্ণ আলাদা। অন্য দরজাগুলোর তুলনায় সেটি অনেক বেশি উঁচু ও প্রশস্ত। কালচে লোহার উপর অদ্ভুত সব নকশা খোদাই করা, যেগুলো দেখতে যেন কোনো অচেনা ভাষার চিহ্ন। দরজাটির চারপাশে হালকা আঁচড়ের দাগ, যেন অতীতে কেউ জোর করে এটি খোলার চেষ্টা করেছিল। আর দরজাটির মাঝখানে ঝুলছিল এক বিশাল কালো লোহার তালা। এত বড় তালা পুরো করিডোরের আর কোনো কক্ষে ছিল না। তালাটি দেখেই মনে হয় সেই দরজার ওপাশে এমন কিছু লুকিয়ে আছে, যাকে হাজার বছর ধরেও বন্দি করে রাখা হয়েছে। রাতের এই গভীর অন্ধকারে হাজার বছরের পুরনো ছায়ামহল প্রাসাদটি যেন জীবন্ত হয়ে ওঠে, আর তার নীরব দেওয়ালগুলো ফিসফিসিয়ে বলতে থাকে অজানা কোনো ভয়ঙ্কর রহস্যের গল্প। কাকন এক মনে সেই বড় তালাবদ্ধ কক্ষটির দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ আগেই সে জেনেছে এটা রানী কনকের কক্ষ। তখন থেকে কেন জানি এই কক্ষের দিক থেকে সে নজর সরাতে পারছে না। এমন সময় ঈশা পাশের একটা কক্ষ থেকে তাকে ডাক দিল ঘুমাতে আসার জন্য। মূলত এইগুলো অতিথিশালা। কিছু কক্ষ শুধুমাত্র অতিথিদের জন্য বানানো রয়েছে, আর ভাগ্যক্রমে এই অতিথিদের কক্ষ ছাড়া আর কোনো কক্ষের দরজা খোলা নেই, সবগুলো তালাবদ্ধ। এখন একবার রানীর তালাবদ্ধ কক্ষের দিকে তাকিয়ে তাদের জন্য বরাদ্দকৃত কক্ষে চলে যায়। তারা দুটো কক্ষে ঘাঁটি ঘিরে বসেছে। একটিতে ছেলেরা রয়েছে আর অন্যটিতে মেয়েরা। কাকুন গিয়ে ঈশার পাশে শুয়ে পড়ে। এই কক্ষের ভিতরে অনেক বড় বড় পালঙ্ক আছে। এখানে অনায়াসে তারা 4 জন মেয়ে শুয়ে পড়তে পারবে। ঈশারা পালঙ্কের উপর থেকে নোংরা চাদর সরিয়ে একটু ঝাড়াঝাড়ি করে শুয়ে পড়ে। এক সময় সকলে গল্প করতে করতে ঘুমের দেশে পাড়ি জমায়। রাত প্রায় গভীর। এমন সময় কাকনের ঘুম ভেঙে যায়। হঠাৎ তার খুব পানির তেষ্টা পায়। সে উঠে পালঙ্কের পাশে রাখা টেবিলের ওপর থেকে জগ তুলে তা থেকে পানি পান করে। হঠাৎই ঘুঙুরের শব্দ তার কানে এসে লাগে। কাকন পানি খাওয়া থামিয়ে দিয়ে ভালো করে কান পেতে শোনে আওয়াজটা। কই, কোনো কিছুর শব্দ আসছে না তো। কাকন মনের ভুল ভেবে যেই না আবার শুতে যাবে, অমনি আবার সেই ঘুঙুরের শব্দ কানে আসে। এবার শব্দটা স্পষ্ট শুনেছে কাকন। হঠাৎ তার মনে ভয়ের সঞ্চার হলো। এই ফাঁকা প্রাসাদে এই শব্দ কোথা থেকে আসছে? তারা ব্যতীত কি আরও কেউ এখানে আছে? কাকন ঈশাকে ডাক দেয়। ঈশা ঘুমের মধ্যে নড়ে চড়ে ওঠে, আবার ঘুমিয়ে যায়। কাকন আর না পেরে হাতে একটা লণ্ঠন জ্বালিয়ে কক্ষ থেকে বেরিয়ে আসে। সে একবার পাশের কক্ষের দিকে তাকায়। কই, এটা তো বন্ধ। এখানে আরিয়ানরা ঘুমিয়েছে। কাকন আবার সেই কক্ষে ফিরে আসবে, অমনি তখন আবার সেই ঘুঙুরের শব্দ শুনতে পায়। কাকন এবার কক্ষে ফিরে না গিয়ে সেই শব্দ অনুসরণ করে সামনে এগিয়ে যেতে থাকে। পরনে তার সাদা রঙের কুর্তি, সাথে গলায় ওড়না ঝোলানো। কাকন ধীরে ধীরে সামনে এগিয়ে আসতেই হঠাৎ তার হাত কেঁপে ওঠে। মুহূর্তের মধ্যেই লণ্ঠনটা হাত থেকে ফসকে পাথরের মেঝেতে পড়ে যায়। নিস্তব্ধ ঘুঙুরের শব্দ প্রতিধ্বনিত হতেই তার বুকের ভেতরটা হিম হয়ে আসে। কাঁপতে থাকা হাতে সে নিজের মুখ চেপে ধরে, যেন আতঙ্কে বেরিয়ে আসতে চাওয়া চিৎকারটাকে কোনোভাবে আটকে রাখতে চাইছে। তার চোখ দুটো ভয়ে এতটাই বিস্ফোরিত হয়ে উঠছিল যে মনে হচ্ছিল চোখের মনি যেন স্থির হয়ে গেছে সামনের দৃশ্যের উপর। নিঃশ্বাস ধীরে ধীরে ভারী হয়ে উঠছে, অথচ সে এক চুলও নড়তে পারছে না। শরীরের সমস্ত শক্তি যেন মুহূর্তেই হারিয়ে গেছে। কপাল বেয়ে ঠান্ডা ঘাম গড়িয়ে পড়ছে, হাত পা অবশ হয়ে আসছে। তবুও সে চোখ সরাতে পারছে না সামনে থাকা সেই ভয়ঙ্কর দৃশ্য থেকে। তার মনে হচ্ছিল সে এমন কিছু দেখে ফেলেছে যা মানুষের চোখে পড়া উচিত নয়। এমন কিছু যেটা হাজার বছর ধরে অন্ধকারের আড়ালে লুকিয়েছিল। করিডোরের ঠান্ডা বাতাস হঠাৎ আরও ভারী হয়ে উঠল, আর কাকনের বুকের ভেতর কেবল একটাই অনুভূতি ঘুরপাক খেতে লাগলো। ভয়, গভীর শ্বাসরুদ্ধকর ভয়। 2 সপ্তাহ পর। আজ প্রায় 2 সপ্তাহ হতে চলল কাকনরা সেই ছায়ামহল থেকে ফিরে এসেছে। সবাই আবার আগের মতো নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। হাসি কান্না আড্ডা, সবাই যে যার মতো দিন পার করছে। কিন্তু এত কিছুর পরেও একজন মানুষ ওই একই জায়গায় আটকে আছে, সেই ছায়ামহল, সেই রাত। আর কাকন, কাকন। দূর থেকে ভেসে আসে ঈশার কণ্ঠস্বর।
কাকুন এতক্ষণ নিজের রুমের ব্যালকনিতে দাঁড়িয়েছিল। রাতের আকাশে তাকিয়ে 2 সপ্তাহ আগের কথা ভাবছিল। তখন ঈশার কণ্ঠে তার সম্মিত ফিরে আসে। অতঃপর সে ব্যালকনি থেকে রুমে চলে যায়। রাত প্রায় গভীর। ঘুঙুরের শব্দ কাকুনের ঘুম আলগা হয়ে যায়। ঘুঙুরের শব্দে কাকুনের ঘুম আলগা হয়ে যায়। সে আবার পাশে ফিরে কোল বালিশ জড়িয়ে শোয়। তখনই কারো এক মিষ্টি কণ্ঠ ভেসে আসে। কেন এমন বিশ্বাসঘাতকতা করলেন আমার কথাটা সম্পূর্ণ হওয়ার আগেই কাকুন দরফরিয়ে উঠে বসে। সে ঘন ঘন নিঃশ্বাস নিতে থাকে। আর সে একা ঘুমিয়েছে। ঈশা তার নিজের ফ্ল্যাটে আছে। কাকুনের শরীর অস্বাভাবিকভাবে কাঁপছে। সারা শরীর ঘামে ভিজে গেছে। সে তড়িঘড়ি করে বেড সাইড টেবিল থেকে পানি নিয়ে তা খেয়ে নেয়। কাকুন আস্তে আস্তে স্বাভাবিক হয়ে আসতেই তার রুমের বাইরে থেকে ভেসে আসে সেই চেনা ঘুঙুরের শব্দ। ঝুম ঝুম ঝুম। কাকুন ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে দরজার দিকে তাকায়। আর ঠিক তখনই সে এমন কিছু দেখে ফেলে যা দেখেই ভয়ে জোরে চিৎকার করে ওঠে। আতঙ্কে তার পুরো শরীর কেঁপে ওঠে। শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে যায়। হাত দুটো কাঁপতে থাকে অনবরত। আতঙ্কে বিছানার চাদর শক্ত করে চেপে ধরে কাকুন। ঘুঙুরের শব্দটা ধীরে ধীরে আরো কাছে আসতে থাকে। ঝুম ঝুম ঝুম। মনে হচ্ছিল ঠিক তার দরজার ওপাশেই কেউ দাঁড়িয়ে আছে। কাকুনের বুকের ধুকপুকানি এতটাই বেড়ে যায় যে নিজের হৃদস্পন্দনের শব্দই যেন সে স্পষ্ট শুনতে পাচ্ছিল। হঠাৎ করেই তার চোখ ঝাপসা হয়ে আসে। মাথা ঘুরে ওঠে। না না না, আবার না। কাপা কণ্ঠে কথাগুলো বলতেই হঠাৎ তার পুরো শরীর শক্ত হয়ে আসে। আতঙ্কে নিঃশ্বাস নিতে কষ্ট হতে শুরু করে। পর মুহূর্তেই কাকুন জ্ঞান হারিয়ে বিছানার উপর লুটিয়ে পড়ে। রাত তখন ঠিক 2টা। পুরো ফ্লোর জুড়ে নেমে এসেছিল অদ্ভুত এক নিস্তব্ধতা। হঠাৎ করেই সেই নীরবতা চিরে ভেসে আসে কাকুনের আতঙ্ক ভরা চিৎকার। পাশের ফ্ল্যাটে থাকা ঈশার ঘুম ভেঙে যায়। সে দরফরিয়ে উঠে বসে। এই কাকুর, কোনো কিছু না ভেবেই ঈশা দ্রুত রুম থেকে বেরিয়ে আসে। একই সময় নিজের ফ্ল্যাট থেকে বের হয় সামির আর আরিয়ানও। তিনজনের চোখে মুখে স্পষ্ট আতঙ্ক। চিৎকারটা কাকনের ফ্ল্যাট থেকেই এসেছে। উদ্বিগ্ন গলায় বলে ওঠে আরিয়ান। ঈশা তাড়াহুড়ো করে দরজা ধাক্কা দিতে থাকে। কাকুন, দরজা খোল কাকুন। কিন্তু ভেতর থেকে কোনো সাড়া আসে না। সামির আর দেরি না করে জোরে ধাক্কা দিতেই দরজা আধখোলা হয়ে যায়। রুমের ভেতরে ঢুকেই সবাই থমকে যায়। মৃদু নীল আলোয় ঢাকা পুরো ঘরটা অস্বাভাবিক ঠান্ডা লাগছিল। জানালার পর্দাগুলো বাতাস ছাড়াই হালকা দুলছিল। আর বিছানার উপর অচেতন হয়ে পড়েছিল কাকুন। তার মুখ ফ্যাকাশে। পুরো শরীর ঘামে ভিজে গেছে। নিঃশ্বাসও অস্বাভাবিক দ্রুত। ওর হাত দেখ। ঈশার কাপা গলায় কথাটা শুনে সামির দ্রুত কাকুনের হাতের দিকে তাকায়। কাকুনের ডান হাত শক্ত করে মুঠো করা, যেন মৃত্যু ভয়ে কিছু আঁকড়ে ধরেছিল সে। আর মুঠো খুলতেই সবার চোখ বিস্ময়ে বড় হয়ে যায়। কাকুনের হাতের ভিতরে পড়েছিল একটা রূপালী ঘুঙুর। তখনই ঈশা তড়িঘড়ি করে বলে ওঠে। দ্রুত হাসপাতালে নিতে হবে। স্বামীরের কথায় আর দেরি করেনি কেউ। তাড়াহুড়ো করে কাকুনকে নিয়ে বেরিয়ে পড়ে ওরা। হাসপাতালে নিয়ে আসার পর ডাক্তার কাকুনকে চেক আপ করে কেবিনে শিফট করে দেয়। ঈশা উদ্বিগ্ন চোখে কাকুনের দিকে তাকিয়ে বসে আছে। আরিয়ান চুপচাপ জানালার পাশে দাঁড়িয়ে। আর স্বামীর ডাক্তারকে প্রশ্ন করতেই ডাক্তার শান্ত গলায় বলে ওঠেন। পেশেন্ট অতিরিক্ত ভয় আর মানসিক চাপে ছিল। প্যানিক অ্যাটাকের কারণে জ্ঞান হারিয়েছে। এখন আপাতত চিন্তার কিছু নেই। সকাল 10:30। কাকুন আস্তে আস্তে নিজের চোখ খুলে নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করে। ঠিক তখনই ঈশা, স্বামীর আর আরিয়ান কেবিনে ঢোকে। কাকুনের জ্ঞান ফিরেছে দেখে ঈশা স্বস্তির নিঃশ্বাস ফেলে দ্রুত তার পাশে গিয়ে বসে। এখন কেমন লাগছে? কাকুন কিছু না বলে শুধু চারপাশে তাকায়। তার চোখ মুখে এখনও স্পষ্ট ক্লান্তির ছাপ। ডাক্তার কিছুক্ষণ পর কেবিনে এসে কাকুনকে চেক আপ করে শান্ত গলায় বলে ওঠেন। অতিরিক্ত মানসিক চাপের কারণে এমনটা হয়েছে। এখন বেশি চিন্তা না করে বিশ্রাম নিতে হবে। কিছুক্ষণ পর কাকুনের সব ফর্মালিটি শেষ করে ওরা কাকুনকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ফ্ল্যাটে ফিরে ঈশা ধীরে ধীরে কাকুনকে তার রুমে নিয়ে যায়। কাকুন নিঃশব্দে গিয়ে বিছানায় বসে পড়ে। ঈশার কথায় কাকুন ছোট্ট করে মাথা নাড়ে। তারপর ধীরে ধীরে বিছানায় শুয়ে পড়ে। তুই এখন কিছু ভাববি না, শুধু রেস্ট নে। ক্লান্ত চোখ দুটো কিছুক্ষণের মধ্যেই বন্ধ হয়ে আসে। সময় পেরিয়ে যায়। এখন সন্ধ্যা নেমে এসেছে ধরণীতে। কাকুন সারাদিন শুয়ে বসে কাটিয়ে দিল। কিছুক্ষণ পর ঈশা, স্বামীর আরিয়ান ওরা এসে কাকুনের সাথে আড্ডা দিল। সকলে একসাথে ডিনার শেষ করে নিজেদের ফ্ল্যাটে ফিরে গেল। শুধু গেল না ঈশা, সে আজ কাকুনের সাথে ঘুমাবে তাই। কাকুন ইতিমধ্যেই বিছানায় চলে গেছে। ঈশা ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে দেখে কাকুন সেই রূপালী ঘুঙুরটা ঘুরিয়ে ফিরিয়ে দেখছে। ঈশা একটা হতাশ নিঃশ্বাস ফেলে বিছানায় চলে যায়। অতঃপর বলে ওঠে।
কাকন, তুই বেশি ভাবছিস। ভুলে যা সব। তুই যা ভাবছিস তেমন কোনো জিনিসের অস্তিত্ব নেই দুনিয়ায়। কাকুন ঈশার দিকে তাকায়, কিন্তু তার কথার উত্তর করে না। বরং পাশ ফিরে চোখ বন্ধ করে 2 সপ্তাহ আগে ঘটে যাওয়া সেই ছায়ামহলের কাটানো রাতের কথা ভাবতে শুরু করে। ফ্ল্যাশব্যাক। সেই রাতে কাকুন যখন অতিথিশালা থেকে বেরিয়ে ঘুঙুরের শব্দ অনুসরণ করে রানী কনকের কক্ষের দিকে ধীরে ধীরে এগিয়ে যায়, তখন হঠাৎই তার হাত কেঁপে ওঠে। মুহূর্তের মধ্যেই লণ্ঠনটা হাত ফসকে পাথরের মেঝেতে পড়ে যায়। নিস্তব্ধ ঘুঙুরের শব্দ প্রতিধ্বনিত হতেই তার বুকের ভেতরটা হিম হয়ে আসে। কাঁপতে থাকা হাতে সে নিজের মুখ চেপে ধরে, যেন আতঙ্কে বেরিয়ে আসা চিৎকারটাকে কোনোভাবে আটকে রাখতে চাইছে। তার চোখ দুটো ভয়ে এতটাই বিস্ফোরিত হয়ে উঠেছিল যে মনে হচ্ছিল চোখের মণি যেন স্থির হয়ে গেছে সামনের দৃশ্যের উপর। নিঃশ্বাস ধীরে ধীরে ভারী হয়ে উঠছে, অথচ সে এক চুলও নড়তে পারছে না। শরীরের সমস্ত শক্তি যেন মুহূর্তেই হারিয়ে গেছে। কপাল বেয়ে ঠান্ডা ঘাম গড়িয়ে পড়ছে। হাত পা অবশ হয়ে আসছে, তবুও সে চোখ সরাতে পারছে না সামনে থাকা সেই ভয়ঙ্কর দৃশ্য থেকে। তার মনে হচ্ছিল সে এমন কিছু দেখে ফেলেছে যা মানুষের চোখে পড়া উচিত নয়। এমন কিছু যেটা হাজার বছর ধরে অন্ধকারের আড়ালে লুকিয়েছিল। করিডোরের ঠান্ডা বাতাস হঠাৎ আরও ভারী হয়ে উঠল, আর কাকনের বুকের ভেতর কেবল একটাই অনুভূতি ঘুরপাক খেতে লাগলো। ভয়, গভীর শ্বাসরুদ্ধকর ভয়। আর ঠিক তখনই কর 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 ভারী আওয়াজ তুলে রানী কাকনের কক্ষ থেকে সেই বিশাল তালাবদ্ধ দরজাটি ধীরে ধীরে খুলে যায়। আর ঠিক পর মুহূর্তেই দরজার চারপাশ থেকে জাদুর মতো ছড়িয়ে পড়তে থাকে সোনালি আলো। আলোটা মুহূর্তের মধ্যেই পুরো ছায়া প্রাসাদ জুড়ে ছড়িয়ে পড়ে। বহু বছরের অন্ধকার ধুলো আর নীরবতা যেন এক নিমেষেই মিলিয়ে যায়। পুরনো ভগ্ন প্রায় সেই প্রাসাদ ধীরে ধীরে ফিরে পেতে শুরু করে তার আসল রূপ। হাজার বছর আগে সেই রাজকীয় সৌন্দর্য। প্রাসাদের দেওয়াল জুড়ে ফুটে ওঠে সোনালি কারুকাজ। বিশাল করিডোরগুলো ঝলমল করে ওঠে অসংখ্য মশালের আলোয়। সাদা মার্বেলের মেঝেতে প্রতিফলিত হতে থাকে সোনালি আলোর ঝিলিক। প্রাসাদের উঁচু ছাদ জুড়ে আঁকা ছিল প্রাচীন রাজবংশের ইতিহাস। আর চারদিকে দাঁড়িয়ে থাকা বিশাল স্তম্ভগুলো যেন এখনও বহন করে চলেছে সেই সাম্রাজ্যের গৌরব। দীর্ঘ করিডোর পেরিয়ে চোখে পড়ে রাজকীয় দরবার কক্ষ, যেখানে সিংহাসনের চারপাশে খোদাই করা রয়েছে অদ্ভুত সব নকশা। সোনায় মোড়ানো সেই সিংহাসন যেন এখনও অপেক্ষা করছে তার প্রকৃত অধিকারীর জন্য। কাকন পুরোপুরি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। বিস্ময়ে তার চোখ বড় বড় হয়ে যায়। সে ধীরে ধীরে চোখ ঘুরিয়ে চারপাশটা দেখতে থাকে, যেন বিশ্বাসই করতে পারছে না কয়েক মুহূর্ত আগেও ধ্বংসস্তূপে পরিণত হওয়া প্রাসাদটা এখনও এত জীবিত, এত রাজকীয়। চারদিকে সোনালি আলোর ঝলকানি, রাজকীয় সাজসজ্জা আর সেই অদ্ভুত সুন্দর পরিবেশ কাকনকে মুহূর্তের জন্য বাকরুদ্ধ করে দেয়। ঠিক তখনই ঝুম 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 আবারও সেই পরিচিত ঘুঙুরের শব্দ ভেসে আসে তার কানে। কাকুন ধীরে ধীরে মুখ তুলে রানী কনকের কক্ষের দিকে তাকায়। আর আশ্চর্যজনকভাবে এবার তার চেহারা থেকে আতঙ্কটা ধীরে ধীরে মিলিয়ে যেতে থাকে। তার জায়গায় ফিরে আসে এক রাশ মুগ্ধতা। রানী কনকের কক্ষের ভিতরটা যেন কোনো স্বর্গীয় রাজ্যের অংশ। বিশাল কক্ষ জুড়ে ছড়িয়ে রয়েছে সোনালি আলোর কোমল আভা। দেওয়াল জুড়ে সূক্ষ্ম সোনার কারুকাজ, উঁচু ছাদে আঁকা প্রাচীন রাজবংশের নকশা, আর চারপাশে জ্বলতে থাকা অসংখ্য মশালের আলো পুরো পরিবেশটাকে করে তুলেছে অলৌকিক সুন্দর। মেঝে জুড়ে বিছানো সাদা মার্বেল যেন সোনালি আলোর প্রতিফলনে ঝিকমিক করে উঠছিল। কক্ষের চারদিকে ঝুলছে পাতলা রেশমি পর্দা, যা হালকা বাতাসে ধীরে ধীরে দুলছিল। বাতাসে ভেসে বেড়াচ্ছিল চন্দন আর পদ্ম ফুলের মিষ্টি সুবাস। কক্ষের একদম মাঝখানে রাখা হয়েছে বিশাল এক রাজকীয় পালঙ্ক। পালঙ্ক জুড়ে খচিত সোনালি নকশা, চার কোনায় সূক্ষ্ম খোদাই করা রয়েছে প্রাচীন রাজচিহ্ন। নরম রেশমি বালিশ আর সোনালি কাপড়ে মোড়ানো সেই পালঙ্কটা যেন কোনো রাজ সম্রাজ্ঞীর জন্যই তৈরি। আর সেই পালঙ্কের উপর বসে আছে এক অপার্থিব সুন্দরী নারী। তার দীর্ঘ ঘন কালো কেশ পালঙ্ক বেয়ে নিচে মেঝে পর্যন্ত নেমে এসেছে। মনে হচ্ছিল যেন রাতের অন্ধকার নিজেই তার চুলের মাঝে আশ্রয় নিয়েছে। পরনে সোনালি কারুকাজ করা আটপৌরে শাড়ি। শাড়ির আঁচলটা পালঙ্ক ছাড়িয়ে মার্বেলের মেঝেতে লুটিয়ে রয়েছে রাজকীয় ভঙ্গিতে। তার শরীর জোরে শোভা পাচ্ছে ভারী সোনার অলংকার। হাতে চুড়ি, বাহুবন্ধন, গলায় প্রাচীন নকশার হার, নাকে টানা নথ তার সৌন্দর্যকে আরও মোহময় করে তুলেছে। তার চোখ দুটো শান্ত অথচ অদ্ভুত গভীর। সেই চোখের দিকে তাকালে মনে হচ্ছিল যেন হাজার বছরের কোনো গল্প লুকিয়ে আছে সেখানে। তার হাতে ধরা ছিল একটি গোলাপি পদ্মফুল, আর সে অত্যন্ত ধীর শান্ত ভঙ্গিতে একে একে পদ্মফুলের পাপড়িগুলো খুলে চলেছিল, যেন চারপাশের সমস্ত নীরবতা সমস্ত সময় শুধুমাত্র তাকে ঘিরেই থেমে আছে। ঠিক তখনই সেই নারী নীরবতা ভেঙে ধীর কোমল কণ্ঠে ডেকে ওঠে, কাকুন।
তার কণ্ঠের স্বরটা এতটাই মায়াবী ছিল যে মুহূর্তের মধ্যেই কাকন যেন মনোমুগ্ধ হয়ে পড়ে। সে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে রানী কনকের দিকে। কনকের ঠোঁটের কোণে ধীরে ধীরে ফুটে ওঠে এক হালকা মুচকি হাসি। এরপর সে ধীর পায়ে পালং থেকে নেমে আসে। তার পায়ের নুপুরের মৃদু ঝংকারে পুরো কক্ষটা যেন আরও মোহময় হয়ে ওঠে। কনক ধীরে ধীরে কাকনের সামনে এসে দাঁড়ায়। তারপর কোনো কথা না বলে আলতো করে তার হাতটা ধরে। স্পর্শটা অদ্ভুত রকম শীতল অথচ প্রশান্তিময়। তার ঠিক পর মুহূর্তেই কনক কাকনকে টেনে নিজের কক্ষের ভিতরে নিয়ে যেতে শুরু করে। কাকনও যেন কোনো ঘোরের মধ্যে ছিল। তার চোখে মুখে না ছিল ভয়, না ছিল প্রশ্ন। যেন নিজের ইচ্ছের শক্তির উপর আর কোনো নিয়ন্ত্রণ নেই তার। সে নিঃশব্দে কনকের হাতের টান অনুভব করে কক্ষের ভিতরে প্রবেশ করে। কনক আস্তে করে কাকনকে পালঙ্কের উপর বসিয়ে দিয়ে কিছু একটা আনতে চলে যায়। কিছুক্ষণ পর সে ফিরে আসে হাতে একটা গ্রন্থ। তার হাতে ধরা সোনালী গ্রন্থটি প্রাচীন ও ভারী। মলার জুড়ে সূক্ষ্ম খোদাই করা রহস্যময় প্রতীক চিকিমিকি করে ওঠে আলো পড়লেই। কনক স্থির দৃষ্টিতে কাকনের কাছে গিয়ে তার হাতে সেই গ্রন্থ তুলে দেয়। সেই গ্রন্থের ওপর সোনালী কারুকাজ করে লেখা ছায়া তরঙ্গ। কিন্তু কাকনের সেই দিকে কোনো খেয়াল নেই। সে তো এখনও কনককে দেখতেই ব্যস্ত। কনক তার হাতে গ্রন্থটা তুলে দিয়ে তার পাশে বসতে বসতে মিষ্টি কণ্ঠে বলে ওঠে। এত মন দিয়ে কি দেখছো কাকুন? কাকন ঘোরের মধ্যেই সরল স্বীকারোক্তি দেয়। আপনাকে। কনক পালঙ্কের ওপর তার পা দুটো তুলে সেখান থেকে ঘুঙুর খুলতে খুলতে মৃদু হেসে বলে, তাই? তা কি দেখলে? কাকন আবার উত্তর করে। আপনার এই অপার্থিব সৌন্দর্য। আপনি অনেক সুন্দর রানী। কনক কাকনকে কথার মাঝে থামিয়ে দিয়ে বলে, থাক থাক, আর বলা লাগবে না। বলেই সে নিজের পায়ে থাকা রূপালী ঘুঙুর খুলে কাকনের হাতে দেয়। যেই না সে দ্বিতীয় ঘুঙুর খুলতে যাবে অমনি কনকের কক্ষে আগমন ঘটে এক কালো রঙের হুডেড ক্লোক পরিহিত আগন্তুকের। সে ধীরে ধীরে প্রবেশ করল। তার মাথার হুড অর্ধেক মুখ ঢেকে রেখেছে, আর হাতে ধরা ধারালো তলোয়ারের ঠান্ডা ঝিলিক আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। তার প্রতিটি পদক্ষেপ যেন বাতাসও থমকে যাচ্ছে। কনক ধীরে ধীরে পালং থেকে উঠে দাঁড়ালো। তার চোখে তখনও মিশেছিল অবিশ্বাস আর ভয়। সে ঠিক সেই আগন্তুকের সামনে এসে দাঁড়ায়। তার পেছনে কাকন চুপচাপ দাঁড়িয়ে, কিন্তু তার চোখের ভিতর সেই মুগ্ধতা মুহূর্তেই মিলিয়ে গিয়ে ফিরে আসে গভীর আতঙ্ক। ঘর জুড়ে যেন এক অদ্ভুত নীরবতা নেমে আসে। কাকন কিছু বলতে যাচ্ছিল, ঠোঁট কেঁপে উঠেছিল। ঠিক তখনই সেই আগন্তুক কোনো শব্দ না করেই তলোয়ার তুলল। এক ঝটকায় সবকিছু বদলে গেল। কনকের কণ্ঠ থেমে গেল মাঝপথে, আর সে ধীরে ধীরে মাটির দিকে ঢলে পড়তে শুরু করলো। কাকনের চোখে জমে উঠল ভয়ের শীতল ছায়া। ঘরটা যেন মুহূর্তেই এক ভয়ঙ্কর শূন্যতায় ডুবে গেল। কনকের শরীরটা আস্তে আস্তে ভারী হয়ে এলো। তার পা আর তাকে ধরে রাখতে পারল না। সে ধীরে ধীরে মাটির দিকে ঢলে পড়ল। চোখে তখনও বিস্ময় আর যন্ত্রণার ছাপ স্পষ্ট। ঘরের বাতাস যেন আরও ভারী হয়ে গেল। আগন্তুক নিঃশব্দে দাঁড়িয়ে রইল। তার হাতে ধরা সেই তলোয়ার বেয়ে টপ টপ করে রক্ত পড়তে লাগলো। আর সেই নিস্তব্ধ পরিস্থিতি যেন পুরো কক্ষটাকেই চেপে ধরছিল। কাকন আর নিজেকে আটকে রাখতে পারল না। সে কনকের দিকে ছুটে যেতেই নিলেই আগন্তুক এক মুহূর্ত দেরি করল না। তার ছায়ার মতো দ্রুত এক নড়াচড়ায় কাকনের দিকে আঘাত আসে। কাকন কোনো মতে নিজেকে সেই আঘাত থেকে বাঁচিয়ে নেয়। তখনও কনক মেঝেতে পড়ে কাতরাচ্ছিল। তার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। তবুও কোনো মতে মাথা তুলে কাকনের দিকে তাকালো। ভাঙা গলায় সে ফিসফিস করে বলল, কাকুন পালিয়ে যাও, এক্ষুনি পালিয়ে যাও। কাকন কাঁপতে কাঁপতে তার দিকে এগিয়ে আসতে গিয়েছিল, কিন্তু তখনই আগন্তুক আবার তার দিকে এগিয়ে আসে। তার উপস্থিতি এতটাই ভয়ঙ্কর ছিল যে ঘরের বাতাসও যেন ভারী হয়ে উঠছিল। কাকন আর এক মুহূর্তও দাঁড়াতে পারল না। সেই অবস্থাতেই সে কোনোভাবে ঘর থেকে ছুটে বেরিয়ে গেল। আর ঠিক সেই মুহূর্তেই আগন্তুক নিঃশব্দে তার পিছু নিল। তার কালো ছায়া যেন অন্ধকার করিডোর বেয়ে ধীরে ধীরে গিলে ফেলতে লাগলো সামনে থাকা সবকিছু। কাকন প্রাণপণে দৌড়াচ্ছিল। প্রাসাদের দীর্ঘ করিডোর যেন শেষই হচ্ছে না। দেওয়ালে টিমটিমে আলো, আর প্রতিটি পদক্ষেপে তার হৃদস্পন্দন আরও জোরে বাড়ছিল। পিছনে শুধু একটাই অনুভূতি, আগন্তুক এখনও তার পিছু ছাড়েনি। হঠাৎ করেই তার পা কিছুর সাথে বেঁধে গেল। নিয়ন্ত্রণ হারিয়ে কাকন মেঝেতে ছিটকে পড়ে গেল। ঠান্ডা মার্বেলের মেঝেতে তার হাত কেটে গেলেও সে খেয়াল করল না। তার পুরো শরীর কাঁপছিল ভয়ে। সে পেছনে তাকাতেই দেখে আগন্তুক ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে।
কালো হুডের আড়ালে মুখ দেখা যাচ্ছে না, কিন্তু তার উপস্থিতি যেন মৃত্যুর মতো ভারী। কাকনের চোখ ভরে উঠল অশ্রুতে। সে কাঁদতে কাঁদতে মাথা নাড়ছিল। না না প্লিজ। তার গলা ভেঙে যাচ্ছিল, শ্বাস আটকে আসছিল ভয়ে। সে আর নড়তেও পারছিল না, শুধু কাঁপছিল। কিন্তু আগন্তুক থামল না। এক মুহূর্তে তার হাত উঠল, তলোয়ারের ঠান্ডা ঝিলিক কেটে গেল বাতাসকে। কাকন চোখ বন্ধ করে জোরে চিৎকার করে উঠল। আহ আর সেই মুহূর্তে করিডোরে নেমে এলো ভয়ানক নীরবতা। কাকনের চিৎকারের শব্দ যেন ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো অন্ধকার করিডোরে। আর ঠিক সেই শূন্যতার ভেতরেই সবকিছু হঠাৎ থেমে গেল। পরের মুহূর্তই কাকন হঠাৎ করে ধরফর করে উঠে বসে পড়ল। তার বুক ওঠানামা করছে দ্রুত, শ্বাস আটকে আসার মতো অবস্থা। চারপাশে তাকাতেই সে দেখে কোনো আগন্তুক নেই, কোনো তরোয়াল নেই, কোনো রক্ত করিডোরেও নেই। সে তো অতিথিশালায় রয়েছে, পালঙ্কের উপর বসে আছে। সকাল হয়ে গেছে, বাহির থেকে পাখির কিচিরমিচির শব্দ ভেসে আসছে। কাকনের কপাল বেয়ে ঘামের বিন্দু গড়িয়ে পড়ছে। চোখে তখনও সেই ভয় লেগে আছে, যেন স্বপ্নটা পুরোপুরি কাটেনি। কাপা গলায় সে নিজের এই শ্বাসের শব্দ শুনছে, আর ধীরে ধীরে বুঝতে পারছে সবটাই ছিল এক ভয়ঙ্কর স্বপ্ন। এমন সময় অতিথিশালয়ের কক্ষে ঈশা প্রবেশ করলো। সে কাকনকে দেখে বলে ওঠে, তুই উঠে পড়েছিস? যা তাড়াতাড়ি তৈরি হয়ে নে, নাস্তা করে আমরা বেরিয়ে পড়বো এবার। কাকন কিছুক্ষণ চুপচাপ হয়ে বসে থাকে। তার চোখে মুখে এখনো স্পষ্ট আতঙ্কের ছাপ, যেন সে এখনো পুরোপুরি বাস্তবে ফিরতে পারেনি। ঈশা ধীরে ধীরে তার কাছে এগিয়ে এসে কপালে হাত রাখে। কি হয়েছে তোর? শরীর খারাপ লাগছে? কাকন দ্রুত মাথা নাড়িয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে। না, কিছু না। তবে তার কাপা কণ্ঠই বলে দিচ্ছিল সবকিছু স্বাভাবিক নয়। অতঃপর কাকন ঈশার কথা মতো ফ্রেশ হয়ে তৈরি হয়ে নেয়। ব্রেকফাস্টের পর্ব চুকিয়ে সকলে নিজের নিজের জিনিসপত্র গুছিয়ে নিয়ে ছায়ামহলের গেটের সামনে এসে দাঁড়ায়। বৃদ্ধ চাচাকে বিদায় জানিয়ে তারা চলে যেতে শুরু করে, কিন্তু তাদের অজান্তেই এমন কিছু জিনিস তাদের সাথে যায়, যা আবার হয়তো কাউকে এই ছায়ামহলে ফিরতে বাধ্য করবে। তারা যাবার সঙ্গে সঙ্গেই সেই ছায়ামহল আস্তে আস্তে উধাও হতে শুরু করবে। বিশাল প্রাসাদটা যেন ধোঁয়ার মতো মিলিয়ে যেতে লাগলো সকালের কুয়াশার মাঝে। কাকনরা সকলে বৃদ্ধ চাচার দৃষ্টির বাইরে যেতেই চাচাও ধীরে ধীরে মিলিয়ে যায় সেই ছায়ামহলের সাথে। আজ প্রায় 2 দিন হতে চলল কাকনরা ছায়ামহল থেকে ফিরে এসেছে। এই 2 দিনের ব্যস্ততার পর অবশেষে কাকনের সময় হলো নিজের ব্যাগ গোছানোর। সে ধীরে ধীরে ব্যাগ থেকে জামা কাপড় বের করতে লাগলো। একেবারে স্বাভাবিকভাবেই কাজ করছিল। ঘরটাও তখন শান্ত ছিল, চারপাশে কোনো অস্বাভাবিক কিছু নেই। কিন্তু হঠাৎই ব্যাগের একেবারে ভেতরে থাকা দুটো জিনিস তার চোখে পড়তেই কাকন থমকে গেল। সে যেন মুহূর্তেই জমে গেল। চোখ বড় বড় হয়ে উঠল, মুখে কথা হারিয়ে গেল। শরীর দিয়ে ঠান্ডা ঘাম ছুটে যেতে লাগলো। কাপা হাতে সে ধীরে ধীরে ব্যাগ থেকে বের করলো কনকের দেওয়া সেই ছায়া তরঙ্গ, আর তার পাশে রাখা একখানা রূপালী ঘুঙুর। কাকনের মনে তখনও হাজারো প্রশ্ন একসাথে ধাক্কা মারছে। এইগুলো এখানে এলো কিভাবে, আর কেনই বা এখনো তার কাছে রয়ে গেছে? ঠিক তখনই ঘরের দরজার দিক থেকে হঠাৎই কিছু শব্দ শোনা গেল, আর পরের মুহূর্তেই প্রবেশ করলো তার বাদর বন্ধুরা। বন্ধুরা ঘরে ঢুকতেই কাকুনের ভারী মনটা একটু হালকা হয়ে গেল। তারা হাসাহাসি শুরু করলো। পুরনো গল্প, ছায়ামহলের সেই ভ্রমণ, সব নিয়েই আড্ডা জমে উঠল। কাকুনও মাঝে মাঝে হেসে উঠছিল, কিন্তু তার মনটা পুরোপুরি কোথাও ছিল না। সে বারবার চুপচাপ হয়ে যাচ্ছিল, আবার হঠাৎই যেন চিন্তায় ডুবে যাচ্ছিল। আড্ডার ফাঁকে ফাঁকে তার চোখ দুটো একবার ব্যাগের দিকে চলে যাচ্ছিল। সেই ব্যাগে রাখা ছায়া তরঙ্গ আর রূপালী নূপুর, স্বপ্ন নাকি সত্যি? এই প্রশ্নটাই বারবার মাথায় ঘুরছিল তার। সে তো ঘুম থেকে উঠে স্পষ্ট মনে করতে পারে সে তার বিছানায় ছিল, একটুও নড়েনি। তাহলে এসব কিভাবে? আর যদি সবটাই স্বপ্ন হয়ে থাকে, তাহলে এই গ্রহন্ত আর নূপুর তার ব্যাগে এলো কিভাবে? রাত নেমে এলে সবাই মিলে সিদ্ধান্ত নিল ডিনার করতে বাইরে যাবে। একটা ছোট রেস্টুরেন্টে গিয়ে তারা একসাথে খেতে বসলো। চারপাশে হালকা আলো, মানুষের গুঞ্জন, সবকিছু স্বাভাবিক, সাধারণ একটা রাতের মতোই। কিন্তু কাকুনের ভেতরের অস্থিরতা বাড়তেই থাকলো। সে খাবারের দিকে তাকিয়েও যেন কিছুই দেখতে পারছিল না। মনের ভেতরে শুধু একটাই প্রশ্ন ঘুরছিল, এ- এটা স্বপ্ন ছিল নাকি সত্যি ছায়ামহল থেকে কিছু আমার সাথে চলে এসেছে?
আড্ডা আর খাওয়া দাওয়ার মধ্যে দিয়েই সময় পার হয়ে গেল। সবাই বিল্ডিংয়ে ফিরে যে যার ফ্ল্যাটে চলে গেল। কাকনও আস্তে আস্তে ধীরে রুমে প্রবেশ করে ফ্রেশ হয়ে শুয়ে পড়ে। তার মনের মধ্যে এখন সেই গ্রহন্ত আর নুপুরের কথাই ঘুরছে। মধ্যরাত, পুরো শহর তখন গভীর ঘুমে তলিয়ে আছে। ফাঁকা রাস্তা জুড়ে জ্বলছে সোডিয়াম লাইটের হলদেটে আলো, আর দূরে গাছে বসে থাকা পেঁচার ডাক ভেঙে দিচ্ছে রাতের নিস্তব্ধতা। ঝুম ঝুম ঝুম।